আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ছিল, কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই, যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে। আর এখন আমরা সেই একই অবস্থা দেখি। আর আওয়ামী লীগ, বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কারা না অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, ধ্বংস করতে পারবে না। কারণ আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত। কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায় না, যাবে না। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবেই। প্রায় 5 লক্ষের মতো মামলা, 4-5 লাখ তো কারাগারেই বন্দি করেছে। ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে। কারাগারের ভিতরে আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায়। আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে, সেখানে কেউ রেহাই পায় না। আদালতের ভিতরেই হামলা করা হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে। মামলাটা কবে উঠল কোর্টে? কে ছিল সেখানে? সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? কোনো আর্গুমেন্ট হয়েছে? কিছুই তো হয়নি। আমি বলেছি আবার অপরাধ কি, আমার বিরুদ্ধে 227টা হত্যা মামলা দেওয়া হলো। তা আমি বললাম যে আমি কখন হত্যা করলাম? 227টা হত্যা করে ফেলেছি। সেজন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী। এমনও মামলা আছে যে মামলায় আমি 1 নম্বর আসামি আর বাকি 8000 লোক আসামি। একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে। তা আমি বলেছিলাম যে 227টা মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিল, তো একটা খুন করলেও যে শাস্তি আর এত খুন করলেও তো সেই শাস্তি। তো এই 227 জন মারার লাইসেন্সই তো দিয়ে দিল আমাকে। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালত কোথায় ছিল? আদালত কি আছে? আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। সেখানে অন্য বিচার হয় কিভাবে? আর যে আইন 1973 সালে পার্লামেন্টে পাশ হয়েছে, সেই আইন সংশোধন করছে কে? সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার লোকেরা। আর ওই আইসিটি আজকে কারা আছে? চেয়ারম্যানকে। সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি, তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী, তারাই সব। এবং তারা তো এই যুদ্ধ অপরাধীদের বিচার যে করেছি সেজন্য প্রতিশোধ নিচ্ছে আমার উপর। এখন তো 450-র উপরে মামলা, তার মধ্যে বোধহয় 240টাই হবে হত্যা মামলা। তাহলে আমি আবারও বলবো এই 440টার মতো হত্যা মামলা, বাকি বোধহয় এদিক ওদিক কী করেছে জানি না। তার মানে এই 440টা হত্যা মামলা মানে কি? আমি তো এই হত্যা করি নাই, কিন্তু তারাই আমাকে দিয়ে এই হত্যার দায় আমার উপর চাপিয়ে তাহলে আবার শাস্তি দেয় কেন? আর এই সাজাটা কে দিল? তো অবৈধ ক্ষমতা দখলকারীর অবৈধ কোর্ট, যার কোনো
লিগ্যাল রাইট নাই, বৈধতা নাই। আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে, তার বাড়ি আক্রমণ করে, তাকে দিয়ে জোর করে পদত্যাগ করায়, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, সবই তো শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রিন্সিপাল সকলের উপরেই এই লাঠিসোঁটা হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের এই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে পদত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া। এটা কোন ধরনের কথা? এ তো প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা। আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে, সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্ষমতার লোভ। তার এই ক্ষমতার লোভের জন্য একটা দেশ, যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, সেই দেশটাকে তারা ধ্বংস করেছে। কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইউনূস। কাজী ইউনূসকেই আসামি করতে হবে। এবং ইউনূস নিজেই সে কথা বলেছেন। সে তো একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী, সে নিজেই আসামি। সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যেয়ে একথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি। তাহলে ঠিকই বলেছে। মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে। এই অপরাধের কোনো সীমা নাই। বাংলাদেশে গুণীজনের কোনো সম্মান নাই। শিশু, নারী, তাদের কোনো অধিকার নেই। প্রতিনিয়ত শিশু ধর্ষণ, নারী ধর্ষণ হচ্ছে, কিন্তু কোনো সংবাদ কেউ দিতে পারবে না। পত্রিকায় বা রেডিও, টেলিভিশন, কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে, 38 জন কারাগারে বন্দী, 8 জনকে তারা হত্যা করেছে, আর প্রায় 3-4 হাজার সাংবাদিক আজকে চাকরিহারা, অ্যাক্রেডিটেশন কার্ড নাই, কোনো কাজ নাই। বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও, সংবাদপত্রের প্রতিনিধি, একবার জেলা উপজেলা পর্যন্ত যাওয়া ছিল, সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে। এবং কোনো সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয়। 13টা মানে বিটিভি সহ 13টা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে। আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো, সব এটাই তাদের একটা চরিত্র। এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে। অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা, গুম, খুন, গ্রেপ্তার, মব জাস্টিস, যা মব সন্ত্রাসী। এই মব সন্ত্রাসী করেই মানুষকে মারা এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয়। যে অত্যাচার ইউনূস করে যাচ্ছে, ক্ষমতা দখল করার সাথে সাথে এ পর্যন্ত যে ঘটনা সে ঘটিয়েছে বাংলাদেশে, পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে গণহত্যা করেছিল, বুদ্ধিজীবী হত্যা করেছিল। এই যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি, তারা তখন যুবক ছিল, কেউ ছাত্র ছিল। এরাই তো এই হত্যাকাণ্ড, নারীদের ধরে ধরে পাকিস্তানি ওই সেনাবাহিনীর। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বা আপনি এটি কেন করছেন? বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে, হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন, বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না, মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে, এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি, আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব,
এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন, আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছি। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছে। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছে। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যেগুলো আমাদের স্বপ্নগুলো একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে আর একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করে। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, এইভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হতে 3 শূন্যের পৃথিবী, এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে। 3 শূন্যের পৃথিবী কি হবে? যে 0 কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের 0 কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা 0 কার্বন এমিশনের বিশ্ব হবে। 0 ওয়েলথ কনসেন্ট্রেশন। আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। 5% লোকের কাছে রয়ে গেল, এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90% জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটাই হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর হলো 0 আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি, সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3 শূন্যের পৃথিবী, 30 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং 0 হবে। এটাই এই 3টা 0-র মধ্যে আমরা থাকবো। তো সেটা এখন বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস, এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অব রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো, তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব, এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন, এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে।